থেকে তুমি 10টা করে ব্রড কোশ্চেন পড়লা, তোমাকে সারা বছর 80টা কোশ্চেন ব্রড পড়তে হবে। শর্ট কোশ্চেন প্রত্যেকটা থেকে 10টা পড়লা, 80টা পড়তে হবে। এক্সপ্লেনেশন 10টা পড়লা, 80টা পড়তে হবে। সো 3 8 240টা কোশ্চেন পড়ে তুমি কি পরীক্ষার হলে গিয়ে ভালো করবা? বলো তো, ভালো করতে পারবা? অবশ্যই না, অবশ্যই ভালো করতে পারবা না। সো 10টা পড়লেও তোমার রিস্ক থাকে। সো তুমি যখন ভালো করতে পারবা না 240টা পড়ে, তো তোমাকে কি করতে হবে? তোমাকে লিখতে হবে, তোমাকে রাইটার হইতে হবে। সো আমি তোমাদেরকে চাই রাইটার বানাইতে। যখন তোমরা রাইটার হবা, তোমরা তোমাদের মধ্যে ওয়ার্ড জেনারেট করবা, তোমরা অবশ্যই প্রত্যেকটা গাইডের থেকে তোমরা ভালো লিখবা, প্রত্যেকটা। আচ্ছা, এবার আমি বলি, ধরো গাইডের কোশ্চেন কিন্তু ওরা অনেক ভালো লিখে, কেন কেন টিচাররা মার্ক দেয় না? কে বলতে পারবা? তুমি যা লিখবা তার থেকেও কিন্তু গাইড ভালো লিখবে, কেন ওরা মার্ক দেয় না এত? সবাই লেখে, গাইড তো সবাই লেখে ভাইয়া, টিচাররা চাই একটু অন্যরকম কিছু। হ্যাঁ, অন্যরকম লেখে। ইভেন এইটার পাশাপাশি আরেকটা কারণ হয়েছে, তোমরা গাইডের প্রশ্ন পড়ছো, টিচাররা পড়ে নাই। টিচার বুঝে না যে এটা তোমার নিজের ক্রিয়েশন না, এটা তোমার মেমোরাইজিং অ্যান্সার। সো টিচাররাও কিন্তু তোমাকে তোমাকে ভালো নাম্বার দিবে যখন তুমি যখন নিজে লিখবা। তোমরা হয়তো বলতে পারো ভাইয়া নিজের ঢোল নিজে পিটাইতেছে। আমার কোশ্চেন লিখলে তোমরা কেন একটু বেশি নাম্বার পাও? কারণ হচ্ছে আমার কোশ্চেনের সাথে গাইডের কোশ্চেনে মিল নাই। যখন তুমি লিখো তখন টিচার ভাবে যে তুমি লিখছো এটা, ঠিক আছে? এবং আমি কোশ্চেনের অ্যান্সার গুলো সহজ ভাষায় লিখি, যাতে টিচার বুঝতে পারে না যে তুমি এটা কারো কাছ থেকে পড়ে লিখছো। সো আই উইল রেফার দ্যাট, যে তোমরা কোনো একটা কোশ্চেন ট্রাই করো এভরিডে। তুমি তোমার টাইমটাকে নষ্ট না করে, এই টাইমটা তোমার শিখার বয়স, এভরিডে তুমি ট্রাই করো, রাইট সামথিং। ধরো আজকে ভাইয়া লাস্ট ক্লাসে ভাইয়া স্যার রজারের চার্জ পড়াইছে, সো আমি একটু ট্রাই করি না, স্যার রজারের চার্জ পড়ছে, ভাইয়ার নোটটা পড়ছি, আমি এখন নিজে লিখবো। স্যার রজার কিরকম মানুষ ছিল, স্যার রজার চার্চে বসে কি করতো, স্যার রজারের রোলটা কি ছিল চার্চে, স্যার রজারের অ্যাকসেন্টিসিটি গুলো কি ছিল, স্যার রজারের ফলিস গুলো কি ছিল, স্যার রজারের স্যার রজারের এই ফলিস গুলো কেন হিউমোরিস্টিক। সো এই জিনিসগুলো তুমি যদি বাসায় একটু পড়াশোনা করো, বাসায় একটু অ্যানালাইসিস করো, তুমি কিন্তু পারবা। এটা খুব কঠিন কাজ না, বাট তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমার এই গাইডলাইন কে কে মানবা বলো? বলো কে কে মানবা এই গাইডলাইন? ভালো লাগলো না তোমাদের কারো আমার গাইডলাইনটা? মানবো ভাইয়া। খালি তুমিই মানবা না, আর কেউ মানবে না? ওকে, তোমরা মুখস্থ করো কেন বাকিরা। ভাইয়া, আমরা আমরা কেন মানবো না? আমরা তো মানবো শুনতেছি। ভাইয়া, ট্রাই করব। ওকে সবাই, তাহলে আমাকে আর তোমাদের জন্য একটা অপশন হইলো, তুমি যখন লিখবা ফার্স্টে, তোমার তো ভুল হবে, তাই না? তোমার অবশ্যই ভুল হবে, তুমি ভুল করবা। সো তুমি যে কোনো রাইটিং লিখে এনি টাইম আমার ইনবক্স করবা। গতবার সেকেন্ড ইয়ার এরকম হয়েছিল, আমি চাঁদ রাতের আগের দিন পড়াইছিলাম, তো ওরা রাইটিং লিখে আমাকে চাঁদ রাতের রাত্রে পাঠাইছে, আমি ঈদের দিন ওই রাইটিং কারেকশন করে দিচ্ছি। সো তোমরা আমাকে যে কোনো রাইটিং দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে ফালায় রাখবা, আমি কারেকশন করে দিব। সো এতে করে তুমি ডে বাই ডে ইমপ্রুভ করবা। তোমার কি মনে হয় না যে তুমি একটা ভালো ইংলিশে পড়ো, তোমার একটা ভালো রাইটিং স্কিল থাকবে, তোমার একটা ভালো স্পিকিং স্কিল থাকবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমার 7 কলেজের রেজাল্ট নিয়ে লাস্টে বারান্দায় বারান্দায় ঘুরতে হবে, যখন তুমি কোনো জায়গায় স্পিকিং দিতে পারবা না, পাবলিক স্পিকিং, যখন তুমি কোনো জায়গায় ভালো রাইটিং দেখাইতে না পারবা। বুঝতে পারছো? তুমি তোমার তুমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে তোমার যেই ক্যারিয়ার হবে, পলিটিক্যাল সায়েন্স পড়ে ওকে একইভাবে কনসিডার করা হবে, ঠিক আছে, যদি তোমার মধ্যে এক্সট্রা ক্রিয়েটিভিটি না থাকে। টুডে ওয়ার্ল্ড ইজ দ্য ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন, so you have to communicate in every type of situation in English. ওকে, সো আজকে অনেক ডিরেকশন দিছি, তোমরা হয়তো বা বলতে পারো এগুলো আজাইরা কথা, বাট এগুলোর মধ্যে অনেক, যদি বুঝতে পারো, এগুলোর মধ্যে ক্লাসের থেকে বেশি সাকসেস রয়েছে। ওকে, সো আজকে আমি পড়ায় ফিরে যাই। আজকে আমি তোমাদের জন্য ইয়া করে রাখছি, স্যার রজার, আজকে তো ভালোবাসা পড়াবো না,
আচ্ছা আচ্ছা, তোমরা সত্যি করে বলো তো আজকে প্রেমে পড়ছো কে কে? একদম সত্যি করে বলবা, ভাইয়ের সাথে মিথ্যা কথা বলবা না। সত্যি করে বলো, প্রেমে পড়ছো কে কে? এসব কি ভাই? এত নামই শুনি নাই রোজার মাসে, এটা কি কন? বলো, সত্যি কথা বলো, প্রেমে পড়ছো কে? প্রেমে পড়া কিন্তু খারাপ না, প্রেমে মানুষ পড়বেই। বলো তো সত্যি করে, প্রেমে কে কে পড়ছো? মারিয়া তো পড়ছে, মারিয়ার তো এটা আলাদা, ঠিক আছে। আর কি কি পড়ছো? আমরা সবাই প্রেমে পড়ি, কেউ ওপেনে কেউ গোপনে। আচ্ছা, এবার আমি তোমাদের একজন মানুষের ক্যারেক্টার নিয়ে বলবো যে কিনা প্রেমে পড়ছে, ঠিক আছে। তুমি হয়তো বা প্রেম কইরা একজনের সাথে বিয়ে করছো আরেকজনের সাথে, অথবা প্রেম করছো 2 মাস কষ্টে থাইকাছে তার সাথে, আবার আরেকজনের সাথে আরেকজনের সাথে শুরু করছো। আমি তোমাদেরকে, ও ফাহমি দা গ্রেট, ভাই ফাহমি তো হ্যান্ড রেজ করছে, হ্যাঁ। ইয়েস, এরকম গার্ডস থাকা দরকার অবশ্যই। প্রেমিক মানুষরা খারাপ না, ঠিক আছে। ওকে, মেয়েটা সামনাসামনি কনফেস করতে লজ্জা পাচ্ছিল। ওকে, তো আজকে আমরা স্যার রজারের দেখবো। স্যার রজার একটা মেয়ের সাথে প্রেমে পড়ছে। মেয়ে না, মেয়ে তো সবাই মেয়ে, বাট উনি হচ্ছে বিধবা। খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা, যে একটা একটা মানুষ যে কিনা বিধবার সাথে প্রেমে প্রেমে পড়ছে, বাট সব থেকে মজার ব্যাপার হলো সে রিজেক্টও খাইছে, বুঝছো। সো এইখানে স্যার রজারের লাইফটা হিউজ চেঞ্জ হয়েছে। বিশেষ করে ছেলেরা যখন লাভ করে বা মেয়েরা যখন লাভ করে, যখন একটা একটা স্টেজে যায়, এই স্টেজে যখন লাভটা আসে, তাহলেও তার লাইফটা চেঞ্জ হয়, লাভটা না আসলেও তার লাইফটা চেঞ্জ হয়। বোথ চেঞ্জ আছে। আমাদের জীবনে চেঞ্জ দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ চেঞ্জ, একটা হচ্ছে নেগেটিভ চেঞ্জ। স্যার রজারের লাইফটাই নেগেটিভ চেঞ্জ হয়েছে। বেটায় জীবনে আর বিয়া করে নাই, বুঝছো। সো আই স্যালুট স্যার রজার, বিকজ সে একজনকে এমন ভাবে ভালোবাসছে যার জন্য সে তার আচার আচরণ থেকে শুরু করে সবকিছুতে চেঞ্জ হয়ে গেছে। সো আমি চিন্তা করি যে কি আনলাকি ছিল ওই মহিলাটা, ঠিক আছে, যে স্যার রজারকে অ্যাকসেপ্ট করে নাই। ঠিক আছে, স্যার রজারকে সে অ্যাকসেপ্ট করে নাই, সে কি আনলাকি ছিল যে সে স্যার রজারকে অ্যাকসেপ্ট করে নাই। আচ্ছা, এটা তো আমি জানি না, আচ্ছা তোমাদের কাছে আমি একটু শুনতে চাই যে মেয়েরা কেন অ্যাকসেপ্ট করে না, মেইন রিজনটা কি? মুমু বলো, আজকে মুমু একটা কথা বলো, বলো তো মুমু, মেয়েরা কেন অ্যাকসেপ্ট করতে চায় না? মুমু শুনতে পাচ্ছ আমাকে? আমি যদি আমার জি ভাইয়া, বলো মেয়েরা আমি কেন। যদি নিজেকে দিয়েই বলি, আমার বাসা বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। আমি তো আর বরিশালের ছেলেকে পছন্দ না। তাই যতই অনেকগুলো বিষয় ভাইয়া, তার মধ্যে ডিস্টেন্স ম্যাটার করে। আমার কাছে তো ফার্স্ট আমার হোম টাউনকে আমি প্রেফার করি, সেই জন্য এটা আমি। আচ্ছা, হোম তারপরে টাউন। ফাইন্যান্সিয়ালি ব্যাপারটা ইন্ডিপেন্ডেন্ট করে, এটা যতই আমি বলি না কেন, আলটিমেটলি এটা খুবই এটা স্যার ডিপেন্ড রজার করে কিন্তু ভাইয়া। স্যার রজার কিন্তু অনেক ধনী যতই ছিল। বলি স্যার এটা রজার কিন্তু যে অনেক ধনী ছিল। স্যার রজারের কোনো টাকা পয়সার কম ছিল না, সে একটা ল্যান্ডলর্ড ছিল। বাট তারপরে সবচেয়ে যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে অনেস্টি। অনেস্টি, ওকে, আচ্ছা, সমাজে যারা লয়াল ডিসঅনেস্ট, ভাইয়া, লয়াল, অনেস্টি, সমাজে এগুলো যারা ডিসঅনেস্ট তারা কি ডিপেন্ড লাভ করে করে। না? আচ্ছা, আমি আমার ফিলোসফি থেকে বলি, সবার, করে, বাট সবার তো সবাইকে ভালো লাগে না। হ্যাঁ, আমি যেটা মনে করি, ঠিক আছে, আমার কাউকে ভালো লাগে না, আচ্ছা, আমি যেটা মনে করি যে মানুষ কেন একসেপ্ট আর রিজেক্ট করে, রিজেক্ট করার প্রথমত কারণ আছে। ফার্স্ট এক্সপ্রেশন, লাইক আমরা ফার্স্ট এক্সপ্রেশনটাকে সবাই ভ্যালু দিই। লাইক তোমরা দেখবা যে ধরো আমি তোমাদেরকে প্রথম দিনই যদি একটা খারাপ পড়ানো পড়াই, ঠিক আছে, তুমি নেক্সট মান্থে আমার কাছে পড়বা না, ঠিক আছে। লাইক বা প্রথম মাসটাই যদি আমি খারাপ পড়াই, নেক্সট মান্থটা তুমি আমার কাছে পড়বা না, এটাই ট্রু। যদি আমি পরবর্তী মাসগুলো আমি সুপার ভালো লেভেলের ক্লাস নেই, কারণ মানুষ ফার্স্ট এক্সপ্রেশনকে খুব ভালো প্রায়োরিটি দেয়, এটা আমাদের ন্যাচারাল। তো স্যার রজারের সামহাউ ফার্স্ট এক্সপ্রেশনকে ভালো লাগে নাই।
That's why the widow didn't accept the proposal. ওকে, আর মেয়েদের রিজেক্ট করার অনেকগুলো কারণ আছে। প্রথমত প্রথমত প্রাইড। প্রাইড, তোমরা সত্যি করে বলবা কোন একজন লয়াল মেয়েকে আমি দেখতে চাই যার মধ্যে, যে বলবা যে প্রাইড নাই তোমাদের মধ্যে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে তাদেরকে মনে করে যে আমি কাউকে একসেপ্ট করলে আমার প্রাইড নষ্ট হবে। এটা হলো ওয়ান অফ দ্য রিজন যেটা স্যার রজারের সাথে করছে। আমার এটা কি সত্যি নাকি মিথ্যা বলো তো, কে কে আমার এটা পক্ষ? এটা তো পারফেক্ট, এটা খুবই, ঠিক এটা আছে। এটা অবশ্যই সত্যি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় তোমরা মেয়েরা মনে করে যে সাইকোলজিক্যালি যে লাইক কেউ যদি পছন্দ করে, অনেক সময় দেখা যায় যে আমি ওকে একসেপ্ট করলে এমন হয়ে যাবে, আমি ওর কাছ থেকে ছোট হয়ে যাব, বা আমি ওর কাছ থেকে আর কি ও আমাকে খুব ইজিলি পেয়ে যাবে, বা ও আমাকে খুব ইজিলি ইয়া করবে। এইটা একটা টেন্ডেন্সি কাজ করে। ঠিক আছে, এই জন্য মেয়েরা অনেকটা রিজেক্ট করে আমার কাছে যেটা মনে হয়, যে দেখা যায় তাদের কাছে তাদের নিজেরও ভালো লাগে, এই বাট টেন্ডেন্সি তো ভাই ট্রু তো হয়ে যায়, এই টেন্ডেন্সি তো লাস্টে যেয়ে ট্রু তো হয়ে যায়, পরে তো জাস্ট যখন একসেপ্ট করার পর এমন ভাবে ইউজ করে যে বুঝায় যেন সত্যি এটা ট্রুথ হয়ে যায়। না না, আমি এখানে আসলে তোমাদের ছেলে মেয়ে কারোই দোষ দিব না। ঠিক আছে, এখানে দোষ উভয়েরই আছে। এটা হলো পার্সপেক্টিভ হিসাবে। ধরো কখনো কখনো মেয়েদের সাইড থেকে রং থাকে, কখনো কখনো ছেলেদের সাইড থেকে রং থাকে। সো অ্যাকসেপ্টেন্স বা রিজেক্ট, এটা হচ্ছে জাস্ট তুমি হয়তো যাকে একসেপ্ট করো নাই সেও ভালো হইতে পারে, বা যাকে একসেপ্ট করা উচিত যাকে রিজেক্ট করা উচিত ছিল তুমি তাকে রিজেক্ট না করে একসেপ্ট করছো, এটাও তোমার ভুল হইতে পারে। আমি ক্লিয়ার করেছি জয়িতা? লাইক, জি ভাইয়া, হইতেই পারে। হ্যাঁ, অল আউট লাক। অল আউট লাক। সো আমরা এই যে বললাম না, আমরা অনেকটাই ফার্স্ট এক্সপ্রেশনকে প্রায়োরিটি দেই। সো আমরা কারোর সাথে অ্যাডজাস্ট হওয়ার আগে তার ফার্স্ট এক্সপ্রেশনটাকে ইয়া দেই। কেউ যদি আমাদেরকে সুন্দরভাবে আমাদের সাথে কয়েকদিন ভালোভাবে কথা বলে, কেউ যদি তার ভালো জিনিসটাকে শো করে, খারাপ জিনিসটাকে হাইড করে, আমরা তার জিনিসটাকে প্রেফার করি। বাট আমরা এটা চিন্তা করি না যে প্রত্যেকটা জিনিসের বোথ সাইড আছে, এবং আমাকে দুইটার সাথে যদি অ্যাডজাস্ট হয় তখনই আমি হ্যাপি থাকবো। ঠিক আছে, সো আমার যে মিসেস হবে তার যে হাজবেন্ড যে খারাপ না, অবশ্যই তার হাজবেন্ড খারাপ দিক তার সে জানবে, বাট তার ভালো দিকের থেকে খারাপ দিক যদি অতিরিক্ত মাত্রায় বেশি থাকে তখন আমার ওয়াইফ অবভিয়াসলি আনলাকি। ওকে, এই জিনিসগুলো আমি একটু বলে রাখলাম এই জন্য যে আমরা স্যার রজারের ফিলোসফি আজকে দেখবো। তো আজকে ক্লাসটা একটু লং হবে, 12টাও বাজতে পারে, সো তোমরা ঘুমায় যেও না। আচ্ছা, the essay are concerning Sir Roger, altogether called scholarly paper. When he was the 22, যখন স্যার রজার 22 বছর বয়স ছিল, he became lord. সে কি হয়েছিল? লর্ড হয়েছিল, একটা একটা এরিয়ার মালিক ছিল। When he was 23, he found a widow in court. কোর্টকে ইংলিশরা শেরিফ বলতো। এই শেরিফটা কিন্তু জিউস ওয়ার্ড বা জিউসরা ব্যবহার করে। সো সে কোর্টে বা তার একটা সভায়, একটা বিচার সভায় সে কি করেছে, একটা উইডো কে দেখতে পায়, এবং সে তার প্রতি অনেকটা বেশি এফেক্টেড হয়ে গিয়েছিল। এক্সক্লুসিভ উইডো ক্যাপটিভেটেড হিজ হার্ট। এই মাত্রাতিরিক্ত সুন্দর বিধবা মহিলাটা তার হার্টটা দখল করে নিয়েছিল। স্যার রজার বিকাম বায়াস টুয়ার্ডস দ্য উইমেন। আচ্ছা, ধরো এটা আসলে ছেলেদের ক্ষেত্রে হয়, আমি এইটা ছেলেদের খুবই নেগেটিভ সাইড। আমি রাস্তাঘাটেও বেশিরভাগ সময় দেখি, লাইক একটা মেয়ে মারামারি করে, একটা একটা প্রবলেম হয়েছে রাস্তায়, প্রবলেমটা ফলটা উইমেন করছে, বাট সকল মানুষ এইসব ম্যানটার ইচ্ছা মতো কি পাইতেছে, কি হয়েছে, ম্যান ফল করছে, বাট উইমেনের কথা শুনে, উইমেনের চার্মিং দেখে আদার্স মানুষরা কেউ উইমেন্স এর এগেনস্টে কথা বলতে অ্যাজ ইউজুয়াল চায় না। এটা ম্যানদের পজিটিভ না, নেগেটিভ সাইড। সো স্যার রজার ছিল একজন ল্যান্ডলর্ড। সে একজন ল্যান্ডলর্ডের কাজের মধ্যে এই কাজটা পড়ে যে সে তার রাজ্যের বিভিন্ন বিচারে থাকবে। সো তার কোর্টে এক সময় একটা বিচার ছিল, সেই বিচারে একটা উইমেন, একটা একটা এক্সক্লুসিভ বিউটিফুল লেডি আসে, এবং সে আসার পরে স্যার রজার বায়াস করছে, পক্ষপাত করছে ওই উইমেনের। ঠিক আছে,
মানে স্যার রজার তাকে দেখেই ফার্স্ট অ্যাপারেন্টেই তাকে ভালোবেসে ফেলেছে এবং সেই জন্য সে পক্ষপাত করেছে। ঠিক আছে, তার মানে আসলেই কিন্তু সে এটা অন্যায় করছে, সেই জন্য মনে হয় ভালোবাসা হয় নাই। আচ্ছা, তাহলে তোমরা ফার্স্ট ইয়েটা বুঝতে পারছো স্যার রজারের সাথে কিভাবে উইডোর ফার্স্ট মিট আপ হয়েছে। আচ্ছা, উইমেন হ্যাড এ লাইকিং ফর স্যার রজার প্যাশনেটলি। স্যার রজারের খুব প্যাশনেটলি উইমেনের লাইকিংস ছিল, উইমেনকে পছন্দ করেছিল। দ্য উইমেন পুটস এ কমেন্ট স্যার রজার ইজ নট এ পারফেক্ট ম্যান ফর গিভিং হার হার্ট। যখন স্যার রজার তাকে প্রপোজ দেয় তখন উইমেন একটা কমেন্ট করে, ঠিক আছে, যে স্যার রজার পারফেক্ট মানুষ না যে সে তাকে তার হার্ট দিবে বা তাকে ভালোবাসা দিবে। এবার আসলে আমরা পিকচার অফ উইডো দেখি, উইডো কিরকম ছিল। শি ইজ ভেরি ইন্টেলেকচুয়াল, সে খুব বিচক্ষণ ছিল, বুদ্ধিমান ছিল। ইন্টেলিজেন্ট, হার্টেড, খুবই কঠোর হৃদয়ের নারী ছিল। শি নিউ অন দ্য টার্ম অফ কোকিউট। কোকিউট মানে কি কেউ জানো? আচ্ছা, ধরো তোমার সামনে এসে একটা ছেলে সুন্দরভাবে, একদম সুন্দর ওয়ার্ডে, আমার মতো না, আমি তো একদম আঞ্চলিক ভাষা চলে আসে, একদম সুন্দর চলিত ভাষায় কথা বলে, স্মার্ট অনেক, আমরা যাকে বলি কথাবার্তা বচন ভঙ্গিতে খুব স্মার্ট, এরকম মানুষকে বলা হয় ককেট। ঠিক আছে, সো ওই উইমেন ককেট ছিল, অনেক বেশি কথাবার্তায় বচন ভঙ্গিতে অনেক স্মার্ট ছিল। ঠিক আছে, সো উইমেনের এই জিনিসগুলো ম্যানদের ভালো লাগে। আচ্ছা, she discharges nicely. She is perverse widow. স্যার পারভাস মিনিংটা আমি খুব জানতাম, এটা আমার সাথে লাইফের সাথে জড়িত ছিল, বাট আমি সামহাউ পারভাসটা ভুলে গেছি। হ্যাঁ, আমার ইউটিউব ডিকশনারি পারভাস। তোমরা যতবার উইডো ইউজ করবা পারভাস ওয়ার্ডটা, হ্যাঁ পারভাসটা বানানটাও ভুলে গেলাম। পারভাস, পারভাস, আচ্ছা পারভাস, আচ্ছা আমি একটু দেখি, লেট মি চেক। ভুলে যাই, আমি খুব ভুলে যাই, বানানটাও ভুলে গেছি। আচ্ছা, পারভাস মানে প্রাক্তন, সে প্রাক্তন উইডো ছিল। ঠিক আছে, ওকে ওকে। এবার ফার্স্ট মিটিং কি হলো? ফিল ইন লাভ at his 23 with a widow referred in the essay Perverse Widow. First saw her in the court where he acted as the sheriff. Bewitched by her beauty and eloquence, sided with her in her cause. The role of confidant. Instigate the widow against man and marriage. এটা তাকে ম্যান অ্যান্ড ম্যারেজের ভিতরে, উইডো কি মানুষ, পুরুষদের এবং বিবাহের প্রতি কি এগেইনস্ট ছিল। এটা কিন্তু আসলে বিধবা যারা তাদের কিন্তু সাইকোলজিতে এটা থাকতে পারে। লাইক আমি তো বিধবা বলবো না, অনেক মেয়েরা এরকমের হয়, তারা খুব ডিপলি কাউকে লাভ করতো, লাভ করার পরে ছেলেটা ইচ্ছা মতো জাউরা ছিল, সো সে তার সাথে আর কোনোভাবেই কন্টিনিউ করতে পারে নাই। এখন তার সাথে যত ভালো ছেলেই আসুক সে তাকে আর একসেপ্ট করে না। এটা কি তোমাদের নেচারের মধ্যে পড়ে না বলো তো মেয়েরা? তোমরা এটা এগুলো করো না? আমার মনে হয় Obviously করে। অবভিয়াসলি। খুব স্বাভাবিক, এবং আমি দেখছি ভাইয়া অনেক মেয়েকে, এটা বলতে পারবো, দেখছি। হ্যাঁ, আসলে আমরা এরকমেরই, আমরা সবসময় ফার্স্ট এক্সপিরিয়েন্সটাকে প্রায়োরিটি দেই, বাট আমাদের লাইফ কখনো সবসময় এটা মনে রাখবা, এটা আমি তোমাদেরকে সবাই ছোট বোন হিসেবে আমি গাইড দিচ্ছি এই জন্য যে আমাদের লাইফে না সবাই খারাপ থাকে না, ঠিক আছে, আবার সবাই ভালোও থাকে না। সো তোমার লাইফে কোনো খারাপ কেউ আসবে, এটা স্বাভাবিক, আসতেই পারে। তুমি যখন তোমার লাইফে কেউ খারাপ যেরকম আসবে, তোমার ভালো জিনিসও আসতে হবে। ভালো জিনিসকে তোমাকে অবশ্যই একসেপ্ট করতে হবে। লাইক আম কিন্তু মিষ্টি ফল, একটা আম পচা যাইতেই পারে,
সেজন্য তুমি আম খাওয়া বাদ দিয়ে দিবা? এটা কি ভালো ওয়াইজ ডিসিশন হবে? হবে না। ছেলে একটা ছেলে খারাপ হইতেই পারে, তার সাথে তোমার বিবাহ হইতে পারে, কোনো রিলেশনশিপ হইতে পারে, ঠিক আছে, তার সাথে তোমার হয় নাই, ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, দ্যাটস মিনস অল ছেলেরা কি খারাপ? অবভিয়াসলি না, ভালোও আছে। সো তোমাকে ভালোদেরকে একসেপ্ট করতে হবে, অবশ্যই একসেপ্ট করতে হবে, কারণ এতে করে তোমাদের লাইফটা অনেক সুন্দর থাকবে, ঠিক আছে? কারণ তোমরা দেখবা যে লাইক আমি অনেক দেখছি যে যেসব মেয়েরা অনেক, আমার অনেক ছোট বোনরা, কাছের ছোট বোন অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছিল, ওরা যদি লাইফটাকে আবার সুন্দর করে না থাকে, ওরা যেই লাইফটা লিড করে ওইটা তো ওরা শান্তি পায় না। অনেক মেয়েরা এই যে উইডোর মতোই সিঙ্গেল লাইফ কাটায় দিতে চায়, বাট ওই লাইফটাও অনেক পেইনফুল, বাট তুমি দিন শেষে কিন্তু তুমিও কিন্তু মন খারাপ করবা যে হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন মাই লাইফ বিফোর দ্য টাইম, ঠিক আছে? এই টাইমটা পূর্বে আমার লাইফে কি হয়েছিল, এই জিনিসটা তুমি ভাববা। বাট তুমি যদি আবার নতুন কাউকে একসেপ্ট করো, যদি সে ভালো হয়, খারাপ হইতে পারে, নেক্সট টাইমও খারাপ হইতে পারে, বিকজ আমরা কোনো সময় আমাদের গ্যারান্টি দিতে পারবো না। তুমি যদি তোমার গডকে ভালোবাসো, তুমি যদি তোমার সৃষ্টিকর্তাকে ভালোবাসো, তুমি অবশ্যই সবার আগে তাকে প্রায়োরিটি দিবা, দেখবে তোমার কোনো কষ্টই থাকবে না, যে কোনো সিচুয়েশন তুমি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? ওকে, সো এই জন্য আমি এখানে বলছে যে উইডো, উইডোটা কি ম্যান এবং কি ম্যারেজের এগেনস্টে, বিকজ কি, কারণ সে তো উইডো, তার লাইফে একটা প্রবলেম হয়েছিল হয়তো কোনো ম্যানের সাথে, কোনো ওই মেনটা হয়তো সামহাও ভালো ছিল না, কিন্তু এই প্রবলেমের কারণে সে আর তার নিউ লাইফে কি ইনভলভ হয় নাই। স্যার রজার এত ভালোবাসার ভাবে প্রপোজ করলেও সে তাকে সামহাও অ্যাকসেপ্ট করে নাই, ঠিক আছে? এটা আমি অনেককেই দেখছি, বুঝছো, অনেক মেয়েরাই এই জিনিসটা করে, ঠিক আছে, বাট করে আলটিমেটলি তারা নিজেরাই ভালো থাকে না। হ্যাঁ, আমার কি অন হয়ে গেছে? স্যার রজারের প্রত্যেকটা কাহিনী অনেক মজার, অনেক শিক্ষণীয়। আচ্ছা, এবার স্যার রজার কি করছে, একদিন উইডোর বাসায় বেড়াইতে গেছে, ঠিক আছে, ভিজিট করতে গেছে। দ্য উইডো কনসিডার স্যার রজার টু বি দ্য মোস্ট ট্যামেস্ট and the most human all the brutes in the country. The most tamest মানে ভীতু, অনেক ভীতু একজন মানুষ, এবং the most human all the brutes in the country, এই কান্ট্রির মধ্যে সবথেকে বর্বর এবং ভীতু মানুষ হচ্ছে স্যার রজার। he discouraged on love and honor, সে he is discouraged on love and honor, সে আসলে তার ভালোবাসাটাকে স্বীকৃত করে নাই। তারপর কি, eloquence and intellectuality of the widow confound and awed him, উইমেনের বচনভঙ্গিতা এবং ইন্টেলেকচুয়ালিটি তাকে খুবই, স্যার রজার যখন ওই বাসায় গেছিল তাকে খুবই বেশি আকৃষ্ট করেছিল, and he was puzzled and embarrassed, সে পাজেলড হয়েছিল, এমব্রেসড হয়েছিল, কারণ মহিলাটা যেরকম সুন্দর কথাও বলে বাট সে খুব হার্ড হার্টেড। কনফিডেন্ট and misguided her against male sex, সে মেল বিপরীত বিপরীত লিঙ্গের মানুষদের সাথে খুবই মিসবিহেভ করতো। আচ্ছা, এবার টু গেট সাম রিলিফ, 2 নম্বর পয়েন্ট থেকে দেখো, এই এই যে তার লাইফের লাভ থেকে রিজেকশন পাওয়ার পরে টু গেট সাম, হ্যাঁ ক্লাস হচ্ছে তো, আমি তো তোমাকে জয়েনও দিছি মারিয়া। টু গেট সাম রিলিফ, স্যার রজার রিলিফ পাইতে, মানসিক শান্তি পাওয়ার জন্য, হি কার্ভড হার নেম অন ট্রিজ অফ হিজ এভিনিউ, তার অঞ্চলে সেই গাছের মধ্যে তার নামগুলো লিখতে শুরু করে। এটা শেক্সপিয়ারের যুগ থেকে আসছে। অ্যাডভার্স ইম্প্যাক্ট অন ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সামওয়াট কেয়ারলেস ইন হিজ স্পিচ অ্যান্ড ম্যানার অফ থিঙ্কিং, তার এই যে এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে তার বিহেভিয়র এবং ম্যানারের এবং চিন্তা ভাবনায় অনেক প্রভাবিত হয়েছে।
বেনিফিশিয়াল এফেক্ট অন হিম, তার মধ্যে একটা উপকারী ছিল। ইট হ্যাড টট হিম টু বিকাম মোর জেন্টেল অ্যান্ড প্যাশন। তা এই রিজেকশন তাকে অনেক বেশি ভদ্র এবং অনেক বেশি ধৈর্যশীল করতে সাহায্য করেছে, অ্যান্ড মোর ল্যান্ড টুয়ার্ডস পিপল, এবং মানুষের প্রতি সহনশীল হওয়ার মতো তাকে তৈরি করেছে। দ্য পিকচার অফ উইডো, উইডো দেখতে কিরকম ফার্স্টে বলেছি, পুর অপিনিয়ন অফ দ্য মেল, রেয়ার ক্যাপাসিটি, এইগুলো কিন্তু তোমার মুখস্থ করবা। যদি কোনোভাবে পারপাস উইডো নিয়ে লিখতে বলে, সো এখান থেকে কিন্তু লিখতে হবে। দ্য আইরনিক ট্রিটমেন্ট অফ স্যার রজার, or it is as the result of her rejection, তার পাগলামি আচরণ তার রিজেকশনের কারণ হতে পারে। রজার ইজ এ সিম্পল কান্ট্রি জেন্টলম্যান, সে একজন গ্রামীণ কান্ট্রি জেন্টলম্যান, সেই জন্য রিজেকশন হইতে পারে। তারপর কি, হি ট্রাইস টু বি এ গ্যালান্ট, সে সাহসী হইতে চাইছিল বাট কুড নট রিমাইন্ডেড স্পিচলেস, এবং সে কি তার স্পিচ বচন ভঙ্গিতে সাহসী ছিল না। কমিক প্যাথোস, সে অনেক হাস্যকর মানুষ ছিল। এক্সাইটিং হিউমার্স বাট ইনসিডেন্ট ইজ স্যাড, কিন্তু আসলে ঘটনাটা কি স্যাডফুল ছিল, সেই সময়ও সে আসলে কমিক ইনসিডেন্ট করে ফেলেছিল। দ্যাটস ওয়াই স্যার রজার। জয়িতা, তুমি গান পারো? জি ভাইয়া পারি। তোমাকে দেখলে মনে হয়। আচ্ছা, তোমরা সবাই দোয়া করো আমার ইউএস এর ভিসা যেন হয়ে যায়। আমার ইউএস এর ভিসা হইলে আমি তোমাদের সবাইকে একটা পার্টি দিব, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাইয়া খুব তাড়াতাড়ি সুখবর পাবো। ভিসা হইলেও জুন মাসে জানবা, না হইলেও জুন মাসে জানবা। ভাইয়া আপনি জুন সেশনে তাহলে যাবেন? হ্যাঁ, কি বলো? আপনি জুন সেশনের জন্য না, অ্যাপ্লাই করেছেন? জুনে ভিসা হইলে ওই সেশনটা হইছে সেপ্টেম্বরের জন্য, সেপ্টেম্বর ইনটেক। ও সেপ্টেম্বর। ওকে, তোমাদের চাঁদ রাত বন্ধ করার পড়াইলে কেমন হয়? কে কে পড়বা? অসুবিধা নাই, পড়ান। আমি ভাবছি ঈদের পরে তোমাদের ছুটি নিব, ঈদের আগে নিয়ে লাভ আছে? ঈদের দিনও পড়ান করেন। ভাই আমি পারবো না। ইয়া, তুমি কি বরিশাল যাবে যা ফাহমিদা? আমি অলরেডি বরিশালে ভাইয়া। ও,
আচ্ছা আচ্ছা, কি জানি পড়াইতেছিলাম তোমাদেরকে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে। বরিশাল তো নিজের দেশ, তাই বরিশাল যেতে মনে চায় না, অন্য কোথাও যেতে ইচ্ছা করে, কেউ দাওয়াত দিলা না। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছিলাম যে যে স্যার রজারের একটা বিহেভিয়ার চেঞ্জ হয়েছে, ঠিক আছে? কারণ কি, তার এই ইয়ার পর থেকে সে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমরা মোটামুটি স্যার রজার এটা ক্লিয়ার করে ফেলেছি। এবার আসো আমরা একটু স্যার রজারের ডেথ অফ স্যার রজার, দ্য লাস্ট চ্যাপ্টার অফ দিস এসে। কিন্তু আমাদের একটা চ্যাপ্টার মিসিং আছে, সেটা হচ্ছে অফ দ্য ক্লাব, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাট এই ইয়ারের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বিকজ অফ দ্য ক্লাব থেকে গত বছর দুইটা কোশ্চেন এসে পড়েছে। সো একটা কোশ্চেন আসছে, সো এই ইয়ারে কিন্তু অ্যাডিসনের রাইটিং গুলো বেশি ইম্পর্টেন্ট। Death of Sir Roger is a wonderful essay written by Joseph Addison which describes the death of an old man named Sir Roger. Sir Roger মৃত্যু নিয়ে সেখানে লিখেছে। The essay is about Sir Roger's life এবং স্যার রজার কিভাবে তার লাইফ মৃত্যুর আগ পর্যন্ত তোমরা কেউ যদি জয়েন করতে না পারো, সাথে সাথে মেসেঞ্জারের গ্রুপে মেসেজ দিবা। আর আমি যদি মেসেঞ্জারের গ্রুপে মেসেজ না পাই, তোমরা কেউ মেসেজ পাইলে সেটা আমাকে সাথে সাথে জানাবা। বিকজ একটা স্টুডেন্ট যদি রানিং ক্লাস থাকে, সে যদি সামহাও যদি ক্লাস থেকে মিসিং হয়, এটা তার জন্য খুব একটা বড় প্রবলেম। আমি হয়তো বা আমার স্ক্রিন শেয়ারের জন্য আমি সবসময় দেখতে পাই না যে কে কে অ্যাক্টিভ আছে, কে কে অ্যাক্টিভ নাই। সো কোঅপারেট করবা একে অন্যকে। Sir Roger begins with the introduction of Sir Roger, an old man living in the country. এবং যেই ওল্ড ম্যান সম্পর্কে, লিভিং ইন দ্য কান্ট্রি, কান্ট্রিতে বাস করত। হি ইজ এ ম্যান অফ গুড ক্যারেক্টার, লাভড অ্যান্ড রেসপেক্টেড বাই এভরিওয়ান ইন দ্য ভিলেজ। হি ইজ নোন ফর হিজ গিভিং, জেনারসিটি অ্যান্ড ফন্ডনেস ফর মিউজিক অ্যান্ড ডান্স। তার আচরণ, তার মিউজিক, তার ডান্স, এই সব কিছুতে অনেক ফেমাস ছিল। ইন হিজ এসে ইন দ্য লাস্ট 2 days of Sir Roger life are told, লাইফ, তার স্যার রজার লাইফের লাস্ট 2 days বর্ণনা করা হয়েছে। হি নো হি ওয়াজ গোয়িং টু ডাই সুন, স্যার রজার জানতো সে খুব শীঘ্রই মারা যাচ্ছে। সো হি স্পেন্ড হিজ টাইম প্রিপেয়ারিং ফর হিজ ডেথ, সে মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিল। হি মেড শিওর দ্যাট হিজ অ্যাফেয়ার ওয়ার ইন অর্ডার, তার লাইফে কি ঘটতে যাচ্ছে। সো হি স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সেজন্য সে তার মৃত্যুর আগের সময়টা শুধু ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে কাটিয়েছে। অ্যাজ হিজ হেলথ ডিক্লাইন, যেহেতু তার স্বাস্থ্য খারাপ হচ্ছিল, তার রজার বিকেম মোর রিফ্লেক্টিভ, সে অনেক বেশি রিফ্লেক্টিভ হয়ে গিয়েছিল। হি থট সে ভেবেছিল যে অ্যাবাউট হিজ লাইফ এন্ড দ্য থিংস হি হ্যাড অ্যাকমপ্লিশড, সে তার জীবন নিয়ে ভাবছিল এবং সে কি কি অর্জন করেছে সেগুলো ভাবছিল। হি রিয়েলাইজ দ্যাট হিজ লাইফ ওয়াজ এ গুড লাইফ, সে বুঝতে পারে যে তার লাইফটা অনেক ভালো একটা লাইফ ছিল, অ্যান্ড এনজয়েড ইট দ্য ফুটেস্ট, এবং সে লাইফটা কিন্তু অনেক ভালোভাবে এনজয় করেছে। দ্য এসে দেন ডিসক্রাইবস দ্য রজার ডেথ, হি ডাইড পিসফুলি সারাউন্ডেড by his loved ones. The villager mourned his death. সে গ্রামের লোকজনরা তার মৃত্যুতে খুব শোক প্রকাশ করেছে। And they remembered him as a kind, generous man. তারা খুব দয়ালু এবং মহানুভব মানুষ হিসেবে তাকে মনে রাখতো। Who tried to improve their lives in various way. যারা কিনা তাদের লাইফটাকে সুন্দর করার চেষ্টা করেছিল বিভিন্ন ভাবে। In conclusion, Death of Sir Roger is a beautiful piece that describes the life and death of a good man. এই শেষে বোঝা যায় যে স্যার রজারের ডেথ
ডেথ দেখে বোঝা যায় যে স্যার রজার খুবই ভালো মানুষ ছিল। ইট ইজ এ ট্রিবিউট অফ স্যার রজার লাইফ অ্যান্ড রিমাইন্ডস আস দ্যাট লিভিং হিজ অনেস্টি অ্যান্ড ওয়েল মিনস বিং রিমেম্বার্ড বাই অল। অনেস্টি এবং ভালো বিহেভিয়ার মানুষকে আমরা সবসময় মনে রাখি, ঠিক আছে? সো দেখো, ভালো মানুষ হওয়ার কত একটা লাভ। তুমি দুনিয়াতে কোনো স্যালিউট না পেলেও যখন তুমি মরে যাবা তখন কিন্তু তোমাকে সবাই স্যালিউট করবে। হো, আজকে 2টা পার্ট পড়ানো হয়ে গেছে, তো তোমাদের মোটামুটি স্যার রজারের সিলেবাস শেষ। নেক্সট তোমাদেরকে সব থেকে কঠিন কিন্তু সহজ করে পড়তে হবে, সেটা হচ্ছে লাইফ অফ কুলি পড়বা। ভাইয়া অফ ক্লাব করবো না? অফ দ্য ক্লাব তোমাদের সিলেবাসে নাই, বাট পড়াবো। তাই আমাদের স্যার পড়াইলো। বাট তোমাদের সিলেবাসে তো নাই, আমি দেখাই তোমাদেরকে। আহা, তুমি কি তোমরা এরকম দিলে, রুটিন দিলে 1 কপি তোমরা প্রিন্ট আউট করে সবসময় সাথে রাখবা, ঠিক আছে? আমি যেটা সাজেস্ট করি যেন তোমরা সবসময় এটার সাথে খুব অ্যাডজাস্ট থাকো। আর তুমি তো আমাকে কোনো সিলেবাস দিলা না মোমো তোমাদের। স্যার রজার শেষ, অ্যাট চার্চ, হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ, ডেথ অফ স্যার রজার, এবার লাইফ অফ কুলি। আর অ্যাজ ইউ লাইক ইট, এই তোমাদের অ্যাজ ইউ লাইক ইট স্যার, আমি আর্মস এন্ড দ্য ম্যান পড়াচ্ছি, তোমরা কিচ্ছু বলতেছো না। আর্মস এন্ড দ্য ম্যান যদিও শেষই, এটা বলে লাভ নাই। আমি নেক্সট ক্লাস অ্যাজ ইউ লাইক ইট পড়াবো। তোমার পরীক্ষা কবে মোমো? দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার শেষ। ভাই ঈদের পরে। আমাকে তোমার সিলেবাস দিবা। তোমাদের এসটি কলেজ থেকে তোমরা পারবা পয়েন্টটি, সো টেনশন নাই, তোমরা ওরজোট পড়লেই কমপ্লিট। সো তোমাদের তো পরীক্ষার আগে তোমাদের ধুমায়া সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষার আগে তোমাদের সুন্দর করে পরীক্ষা সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, সুন্দরভাবে পরীক্ষার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। সো আজ এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট থার্সডেতে, ঠিক আছে? আর সবাই আমাকে মাসের দক্ষিণা দান করবা, ঠিক আছে?